দীঘা যাওয়ার ট্রেন থেকে আমাদের গল্পের পয়েন্ট অফ সেন্টার আবার ফিরে এসেছে কোন্নগরে। সেখানে সমীরনের বাড়িতে একটা হুলস্থুল পড়ে গেছে। ঠিক কোন কায়দায় যে ছেলেকে শাসন করা উচিত এবং এই বেয়াদপির জন্য যে আসলে কে দায়ী, সেই নিয়ে সমীরনের বাবা এবং মার মধ্যে সেই গতকাল রাত থেকে একটা অশান্তি চলছে। দুজনের কেউই সমীরনের এতটা বাড়াবাড়ি মেনে নিতে পারছেন না। হাজার হোক টিপিক্যাল বাধ্য ছেলের খোলস থেকে সদ্য বেরিয়েছে সমীরন। 11-12 সময়টা এমনিই খারাপ, ছেলে মেয়েদের মতিভ্রম হয় খুব সহজ। দু একটা ছোটখাটো বদমাইশি মেনে নিতে সমীরনের বাবা মা মোটামুটি অভ্যস্ত হয়ে গেছেন এর মধ্যে। কিন্তু তাই বলে এতটা কাউকে কিছু না জানিয়ে পড়ার ব্যাচ থেকে ডাইরেক্ট দীঘা চলে যাবে, সেটা আবার ফোনে ফলাও করে বলছে রাত্রিবেলা। এবার সাহসটা ভাবুন, এতটা সত্যিই মেনে নেওয়া যায় না। যেমন নিচ্ছেন না এখন ওই সমীরনের বাবা মা। না না, এটা হতে পারে না, সমী এত দূর বকে গেছে, এটা কিছুতেই নেওয়া যায় না। ঘরের মধ্যে থেকে জোরে জোরে পায়চারি করে চলেছেন সমীরনের মা। কান্নাকাটি করে তার গলা একদম ভেঙে গেছে। তিনি কাল রাত থেকে প্রায় একই ধরনের কথা বলে চলেছেন। সারা রাত ঘুমননি। এই ঘটনাটা হজম করা তার পক্ষে সত্যি ভীষণ কষ্টকর। তুমি থামবে? হতে পারে না আবার কি? তোমার গুণধর ছেলে তো এটাই করেছে, এখন ঠান্ডা মাথায় ভেবে দেখো যে কি করবে। এই তুমি একদম বাজে কথা বলবে না বলে দিচ্ছি। আমার ছেলে আবার কি? আমার ছেলেটা তোমার নয়। আর শোনো, তুমি দিনে কতটুকু সময় দাও ওর পেছনে? সবকিছু তো সে আমাকেই করতে হয়, আবার বড় বড় কথা বলছো। হ্যাঁ, তা তো বলবেই। আমি তো একটা চাকরি করি, টাকা রোজগার করার ব্যাপারটা এত সহজ নয়, বুঝলে? তার মধ্যে আমি যথেষ্ট সময় দিই সমীর জন্য। হ্যাঁ, এখন তো এসব শোনাবে, টাকা পয়সার খোঁটা দেবে, আবার সব এক্ষুনি ছেড়ে বাপের বাড়ি চলে যাওয়া উচিত। আরে শোনো, ফালতু কথা না বলে কাজের কথা এসো তো। সকালবেলা চাকরি বাকরি মাথায় তুলে এইসব নিয়ে বসে আছি, কাজের কথাটা নিয়ে আলোচনা করো। কাজের কথা আবার কি? কাজের কথা বললাম তো, যে ট্রেনটা পাচ্ছ তাতে টিকিট বুক করো, আমি একাই যাব। কান ধরে টানতে টানতে নিয়ে আসবো শয়তানটাকে। কান ধরে টানতে টানতে তার সমুদ্রে সাঁতার কেটে আসবে না। তার চেয়ে একটা টিকিট কাটি, ওই একটা টিকিটে সমী একা ফিরুক, তুমি হাওড়া থেকে ওকে কান ধরে টেনে নিয়ে এসো, সেটাই ভালো হবে। বেকার টাকা নষ্ট করার কি কোনো মানে হয় বলো? এই যে তোমার শুরু হয়ে গেল এরকম একটা সমস্যার মধ্যে, তুমি টাকা নিয়ে চিন্তা করছো? কি কুক্ষণে যে তোমাকে আমি বিয়েটা করেছিলাম, ও ভগবান। এই টিকিটের দাম নিয়ে কোনো আইডিয়া আছে তোমার আজকাল? সারাদিন ঘরের মধ্যে বসে যে ফ্যাটার করো না তো, ফালতু কথা বলছি যত সব। একটা টিকিটেই কাজ হবে, বুঝলে? একটা টিকিটে অনেক দাম ওগুলোর। শোনো, তুমি যদি আমার টিকিট কেটে না দাও, আমি বাবার থেকে টাকা নিয়ে নিজের জন্য টিকিট কাটছি, সেটা তোমার জন্য মোটেও ভালো হবে না বলে দিলাম। দেখেছো মহা মুশকিলে পড়া গেল দেখছি। একটা মিনিংলেস ব্যাপার, তার জন্য যত টাকার যত সাধ্য করতে হবে। তো সত্যি বাবু বিরক্তিকর, ভাল লাগে না আমার ভাল লাগে না এই সংসারে থাকতে। তো তোমার এই ফ্যাটর একে তো বাবুর চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে, আর তার উপর আবার টাকার চিন্তা। দূর বাবু। এই ঝামেলা সকাল থেকে একটানা চলছে, কোনো পজ নেই, এবং বোধহয় কোনো গ্যাপ পড়তও না যদি না সমীরনের মায়ের ফোনটা বেজে উঠত। তার ছেলেই ফোন করেছে। হ্যালো মা। হ্যালো, শুনতে পাচ্ছ? আমি সমীরন বলছি। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ মা, বলছি স্টেশনে তো নেমে গেছি, এবার কি করব বলো? লোকের কাছে ভিক্ষে করে ট্রেনের টিকিটের টাকা জোগাড় করো। হ্যাঁ মানে এভাবে তো? সরি মা। ও মা, আমি আর কোনোদিন তোমাকে না জানিয়ে দীঘা আসবো না। ও মা, চুপ করে বসে থাকো স্টেশনে, যখন যা বলবো তাই করবে। ফোন রেখে তিনি এবার সমীরনের বাবার দিকে ফিরলেন। তুমি যদি 10 মিনিটের মধ্যে টিকিটের ব্যবস্থা না করো, তাহলে কিন্তু আমি বাপের বাড়ি চলে যাব বলে দিলাম। ওখান থেকে আমি যা করার করবো। দাঁড়াও দেখি। করছি, সব করছি। জ্বালিয়ে মারলো। দাঁড়াও, করছি, তাড়াহুড়ো করছি।
স্ত্রীর এই রূপের সামনে সমীরণের বাবা নেহাতি অসহায়। তিনি বাধ্য ছেলের মতো পরপর 3টে টিকিট কাটলেন। একটা তার স্ত্রীর দীঘা যাওয়ার, অন্যটা সমীরণকে নিয়ে ফেরার। সকাল সকাল এতটা টাকা খরচ হওয়াতে মুডটা একেবারে খিচড়ে গেল তার। কিন্তু তাছাড়া তার সত্যিই কোনো কিছু করার নেই। কিরে ভাই, কেসটা কি হলো ভাই? হ্যাঁ, দেবর্ষি জিজ্ঞেস করলো। এইরকম দীঘা ট্যুরের কথা বোধহয় কেউ কল্পনাও করতে পারবে না। হাজার রকম প্ল্যান করে এসে 3জন স্টেশনে একটা বেঞ্চের ওপর বসে আছে। সমীরণ ভয়ে স্টেশন থেকে বেরিয়ে খাবারটুকুও খেতে পারছে না। দেবর্ষি আর শুভায়ন ওর জন্য পাউরুটি, টোস্ট আর কলা নিয়ে এসেছে। আমি জানি না, মা প্রথমে ভিক্ষে করতে বলল, তারপর বলল চুপ করে বসে থাকতে। সেলফ কন্ট্রাডিক্টরি কথাবার্তা, খুব মুশকিল ভাই। দেবর্ষি আবার ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে। এই শালা তুই চুপ করবি? কতক্ষণ থেকে ফালতু কথা বলছিস? আজ তোর জন্য আমার এই অবস্থা হয়েছে। দেবর্ষিকে প্রায় মেরেই দিত সমীরণ। মাঝখান থেকে শুভায়ন ঢুকে ব্যাপারটা মেটানোর চেষ্টা করল। আমার জন্য কেন? আমি কি করলাম? এই না, তুই করিস নি, তুই করিস তো কি হয়েছে? আমি তোকে বলেছিলাম তো আমার বাড়িতে একটা সমস্যা হতে পারে। তুই আমাকে বললি, আমাকে বোঝালি যে তুই আসলে আমার কোনো সমস্যা হবে না। তুই বললি যে 3 দিন রিফ্রেশমেন্ট হবে। ও ভাই, রিফ্রেশমেন্ট হবে? আমি তো বলেছিলাম রিফ্রেশমেন্ট হবে। কেন রিফ্রেশমেন্ট হবে না? এই শুভায়ন, কি বলবো? আরে তোর জন্য বেঞ্চে বসে আছি ভাই আমরা পুরো। তুই ভাব সমুদ্র দেখতে পাচ্ছি না। তুই এখনো সমুদ্র দেখতে চাস? তুই মা এসে এই থাম তো তোরা ঝগড়া বাঁধিয়ে দিলি। দেখ, অলরেডি অনেক সমস্যা এখানে আর তোরা সিন করিস না তো। আমাদের কি করার আছে সেটা ঠান্ডা মাথায় ভাব। আমাদের কিছুই করার নেই। মায়ের কথা মতো এখানে চুপ করে বসে থাকার আছে শুধু, আর কিছুই করার নেই। আরে হ্যাঁ, সে তো আমিও জানি, কিন্তু কতক্ষণ বসে থাকবো? আমাদের বাড়িতেও তো জানাতে হবে যে আমরা কোথায় আছি। আর সবচেয়ে বড় ব্যাপার, যদি বিষয়টা আমাদের বাড়িতে জানে তাহলে আমরা কি করে সামলাবো সেটাও তো ভাবতে হবে। দেখ, আমার মনে হয় যে মা তোদের বাড়িতে ফোন করে কিছু বলবে না। এবার দেখ কি করবি। আমি কিন্তু এখান থেকে নড়ছি না ভাই। প্রায় 4 ঘন্টা এইভাবেই বসে থাকলো সমীরণ। তার 2 বন্ধু যতই বিরক্ত হোক না কেন সমীরণকে ছেড়ে যেতে পারলো না। দুপুর 1:30টা নাগাদ সমীরণের মা দীঘা স্টেশনে নামলেন। হ্যাঁ মা, বলো। হ্যাঁ, আমি স্টেশনেই বসে আছি। কিন্তু কোথায় আছিস? হ্যাঁ, এই তো এই ওয়েটিং রুমের দিকটাতে। ফোনটা কেটে গেল। সমীরণ তখনও বুঝতে পারছে না যে কি হচ্ছে। দেবর্ষি আর শুভায়ন যথারীতি আপডেট চাইল। মনে হচ্ছে কাকিমা চলে এসেছে, বুঝলি? শুভায়ন বলল। কি বলছিস ভাই? তাহলে তো ফুল কেস, পুরো বিলা হয়ে যায় ভাই। দেবর্ষির চাপটা বোধহয় সমীরণের মাকে নিয়ে সব থেকে বেশি। শুভায়নকে ঠিক প্রমাণ করে কিছুক্ষণের মধ্যেই সমীরণের মা এসে দাঁড়ালেন ওদের সামনে। কি গো কাকিমা, ভালো আছো? দাঁত বের করে জিজ্ঞেস করলো দেবর্ষি। সমীরণের মা কোনো উত্তর দিলেন না। তিনি এক দৃষ্টিতে সমীরণের দিকে তাকিয়ে আছেন। সেই তাকানোর স্টাইল দেখে মনে হবে তার চোখ দিয়ে এক্ষুনি বুঝি আগুন বেরোবে। আমার ভুল হয়ে গেছে মা, আমি সরি, আমার খুব ভুল হয়ে গেছে। ও মা, আমি বিশ্বাস করো, আমি কোনোদিন আর এরকম কিছু করবো না। প্লিজ আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। সরি মা, আমার ভুল হয়ে গেছে। ও মা। সমীরণের এই বিলাপ একটানা চলছিল। হঠাৎ একটা প্রচন্ড জোরে থাপ্পড় খেয়ে ওর মাথা ঘুরে গেল। গোটা স্টেশনটা অবাক হয়ে দাঁড়িয়ে পড়েছে। তারা ব্যাপারটা বোঝার চেষ্টা করছে, ওদিকে শুভায়ন আর দেবর্ষি যে কি করবে বুঝে উঠতে পারছে না। কিন্তু এই জটিল সমস্যার সমাধান করে দিলেন সমীরণের মা নিজেই। সারাদিন কিছু খাওয়া হয়নি নিশ্চয়ই, চলো খেতে চলো। আর তোমরা দুজনে চলো, যা করার তো করেই ফেলেছ, এখন মুখ লুকিয়ে কি লাভ? চলো খেতে চলো। এই তুমি দাঁড়িয়ে কেন? চলো, তুমিও চলো। অনেক অশান্তির পর শেষে পমফ্রেট মাছের ঝোল দিয়ে ভাত খেল সমীরণ, দেবর্ষি আর শুভায়ন। গতকাল রাত থেকে অনেক ঝামেলার পরে খাওয়াটুকু খারাপ হলো না।
তোমরা কি এখন দীঘায় ঘুরে বেড়াবে? আমি সমীকে নিয়ে 6টার ট্রেনে বাড়ি ফিরব। যদি পরীক্ষাটা ইম্পর্টেন্ট মনে হয় তাহলে বাড়ি ফিরে যাওয়াই ভালো। দেবর্ষী আর শুভায়ন কিছুক্ষণ পরস্পরের দিকে মুখ চাওয়াচাই করল। কিন্তু কাকিমা, আমাদের কাছে টিকিট তো। এত চিন্তা করতে হবে না, যা জিজ্ঞেস করলাম সেটার উত্তর দাও। এরপরে আর কি বা বলার থাকতে পারে। ছেলে এবং তার 2 বেয়াদব বন্ধুকে নিয়ে সন্ধ্যের ট্রেনে বাড়ি ফিরলেন সমীরনের মা। যদিও কান ধরে টানতে টানতে নিয়ে যাওয়াটা এ যাত্রায় হলো না, তবে কি সমীরনের ফাঁড়াটা এই যাত্রায় কেটে গেল? সেটা জানার জন্য তো আমাদেরকেও দীঘা ছেড়ে হাওড়ার দিকে পাড়ি দিতে হবে। চলুন তাহলে। তবে দেখবেন, সমীরনের মায়ের থেকে আমাদেরকেও কিন্তু একটু বেঁচে বেঁচে থাকতে হবে। ওনার রাগ এখনো পুরোটা যায়নি।